শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংলাপ অনুষ্ঠানে। রাজনীতির মূল অর্থ ও চেতনা লুকিয়ে থাকে জনকল্যাণ ও সাধারণ মানুষের ক্ষমতায়নের মধ্যে। কিন্তু আধুনিক বিশ্বে জনতার রাজনীতি থেকে ক্ষমতার রাজনীতিকে অর্থাৎ রাজনীতিতে পরিণত হচ্ছে। এক পক্ষে রয়েছে জনগণের মৌলিক অধিকার, সামাজিক ন্যায় বিচার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রচেষ্টা, অন্য পক্ষে রয়েছে ক্ষমতার মোহ, আধিপত্য বিস্তার ও পদ আঁকড়ে রাখার প্রবণতা। এই দুই ধারার মধ্যকার দ্বন্দ্ব ও বাস্তবতার উপর ভিত্তি করেই বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আবর্তিত হচ্ছে। যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে জনগণের সরকার, জনগণ দ্বারা গঠিত সরকার এবং জনগণের কল্যাণের জন্য গঠিত সরকার কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। অথচ আমরা দেখেছি, সেই প্রমাণও পেয়েছি, তার নজির দেখেছি 24শে জুলাইয়ে জনগণ থেকে বিচ্যুত হওয়ার কারণে ক্ষমতাচ্যুত হতে হয়েছে দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দলের সমাবেশ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করছে বিএনপি, ফ্যাসিবাদের পথে হাঁটছে সরকার। অপরদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিরোধী দল গণভোটের রায় নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আসলে শেষ পর্যন্ত আসলে রাজনীতি কোন পথে হাঁটছে, জনতার পথে নাকি ক্ষমতার পথে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টার জন্য আজকে আমরা নির্ধারণ করেছি বিষয়টা জনতার রাজনীতি না ক্ষমতার। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মারদিয়া মমতাজ, জামায়াত ইসলামীর দলীয় সংসদ সদস্য। মারদিয়া মমতাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। দর্শক, বলছিলাম জনতার রাজনীতি না ক্ষমতার, এই বিষয়টা নিয়ে আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে একটু মারদিয়া আপার কাছে একটু যেতে চাই। মারদিয়া আপা, আজকে অর্থাৎ গতকালকে একটি ঘটনা, জামায়াত ইসলামের যশোর 4 আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ির সামনে একটি মাদ্রাসায় গিয়ে হামলা করেছেন জামায়াত ইসলামের গোলাম রসুলের কন্যা অনন্যা, এবং তিনি একটি স্থানীয় ওই দ্বন্দ্বে একটি স্থানীয় এক নারীর মাথা ফাটিয়ে দিয়েছেন। পরবর্তীতে ওখানে অনেক সমস্যা হয়েছে। পরবর্তীতে আবার সেই জামায়াত এমপির বাসায় আজকে হামলা হয়েছে জনগণের পক্ষ থেকে। শেষ পর্যন্ত তিনি ক্ষমাও চেয়েছেন, যে বলেছেন যে অনন্যা মানসিক প্রতিবন্ধী। এখানে একটা প্রশ্ন মানে বারবার উঠে আসছে যে আসলে তিনি এমপি হওয়ার কারণে ক্ষমতা দেখিয়েছেন কিনা তার কন্যা অনন্যা, যেহেতু আমরা বলছিলাম জনতা রাজনীতি ক্ষমতার না জনতার। আসলে 24-এর মাধ্যমে আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের এই কেমিস্ট্রিগুলো বদলাবে, সেটা কিন্তু বদলায় নেই। বিরোধী দলের সাথে এই আচরণ কিন্তু নতুন না। আপনারা দেখেছেন এর আগে তিনি তো একজন সাধারণ এমপি, 3বারের প্রধানমন্ত্রী যেই মানুষটি ছিলেন, তার বাড়ির বাইরেও পুলিশ এবং মানুষ এবং বালুর ট্রাক দিয়ে এমন অবস্থা তৈরি করে রাখা হয়েছিল যে তিনি মুভ করতে পারছিলেন না। তো এখানে আসলে জামাতের এমপির আপনি যদি ঘটনাটা দেখেন, এখানে তো ক্ষমতাটা উল্টা। মব, এটাকে যদিও আপনি এখন মব বলেন নাই, একটা সময় এটাকে আমরা মব বলেছি। এখন দেখেন রাজনীতি এসে একই ঘটনার ভাষাগুলোকেও বদলে দিচ্ছে। আমরা একটা সময় এটাকে বলতাম মববাজি, এখন আর বলছি না। কিন্তু মব আসলে তাকে আক্রমণ করেছে। এমন যদি হতো যে তার পক্ষ হয়ে তার দলের লোকজন হচ্ছে মানুষের ওপর আক্রমণ করেছে, তখন আমরা বলতে পারতাম যে ঠিক আছে, তিনি ক্ষমতা দেখাচ্ছেন। তিনি এখানে একজন ভিকটিম। মাদ্রাসার সাথে এই বিরোধটা নতুন না। তার এই মেয়েটি যেহেতু একটু অসুস্থ এবং তিনি প্রেসক্রিপশনটা দিয়েছেন, আমরা আমাদের মিডিয়া উইংয়ের পেজ থেকে সেই প্রেসক্রিপশনটা পাবলিশও করেছি। যদিও এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, কিন্তু মানুষের জানার জন্য, যেহেতু এখানে তাকে ভিকটিমাইজ করা হচ্ছে, আমরা দেখিয়েছি। এবং এখানে দেখা যাচ্ছে যে মেয়েটার আগে ওই ঝামেলাটা হয়েছে। এখানে গার্ডিয়ানরা আসলে অপেক্ষা করেন তার বাসার সামনের এই জায়গাটাতে। তো সেখানে যেহেতু মেয়েটা মাঝে মধ্যেই বারান্দা থেকে হয়তো কিছু ফেলেছে বা কিছু করেছে, উনি এর আগেও গার্ডিয়ানদেরকে অনুরোধ করেছিলেন যে আপনারা এখানে দাঁড়াবেন না। সো ফার হয়তো তারা সেটা মানতে চান নাই, আবার সেই কাজটা হয় এবং সেটার কারণে এটাকে আমি বলবো যে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে যদি এটা বিএনপির কোনো এমপির কন্যা হতেন তাহলে আজকের ঘটনাটা হতো না। এবং এখানের পেছনে আসলে কি আছে, অবশ্যই হতো না। একই সাথে এই ঘটনাটা কিন্তু একটা না, এটা কিন্তু চলছে। এর আগে
ঝিনাইদহে হয়েছে, আজকেও এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে এবং একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ভেতরে তাদের গাড়িটা নিয়ে গিয়ে তাদের ক্যামেরা ফোন নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এগুলোকে কিন্তু আমরা এখন আর মব বলছি না। সুতরাং আমাদের এখন বুঝতে হবে যে ক্ষমতার কেমিস্ট্রিটা আগে যেটা ছিল আমরা আসলে এখনো সেখান থেকে বের হয়ে আসতে পারি নাই, এটা দুঃখজনক। কিন্তু যেটা বলা হচ্ছে যে ওই সময় এমপি অনন্যার সাথেই ছিলেন, মানে একই ঘটনার সময় উনি সাথে ছিলেন, উনি থাকা অবস্থায় কেন এমন ঘটনা, বা একদিন আগে পুলিশ সমাধানটা করে দিয়ে গেছেন, পরবর্তীতে আবার নিজে থেকে দুজনে গিয়েছেন। জি, এটা তো আমরা প্রশাসনের কাছে জানতে চাই যে পুলিশ সমাধান করে দিয়ে গেছে, তাহলে আজকে ঘটনাটা কারা ঘটালো? এবং আমরা দেখেছি ছবিগুলোতে অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি, তার এমপির পেছনে তার মেয়েটা দাঁড়িয়ে আছে, তিনি ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন এবং মানুষ আক্রমণ করার চেষ্টা করেছে। তো এই ধরনের মববাজি এখন কি তাহলে সরকারের ছত্রছায়ায় হচ্ছে? এটা আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই। জি, আমি একটু, যেহেতু প্রশাসনের যেহেতু ক্ষমতায় যারা আছেন তাদের একজন আছেন এমপি এবিএম মোশাররফ হোসেন, আপনার কি মনে হয় যে ক্ষমতা নিয়ে মানুষের ক্ষমতার মোহ আছে অনেকেরই, আবার যদি এভাবে বলি জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল বারবার বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, সেখান থেকে বারবার বলা হচ্ছে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। ফ্যাসিবাদ অর্থাৎ সরকার কি দিন ক্ষমতা পেয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা, যেটা আমি বলছিলাম যে জনতার রাজনীতি না ক্ষমতার, আসলে কি ক্ষমতার দিকে দাবিতে হচ্ছে সরকার? ধন্যবাদ জয়নাল ভাই, ধন্যবাদ মার্দিয়া মমতাজকে। আসলে ফ্যাসিবাদটা কি? ফ্যাসিবাদ হলো একটা সিস্টেম, যে আপনি যদি মানুষকে কথা বলতে না দেন, মানুষের অধিকারকে যদি কেড়ে নিয়ে যান, যদি মানুষের উপর অহেতুক নির্যাতন চালান, এটাই তো ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা। কিন্তু আমি একটু মার্দিয়া মমতাজকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, এই যে যশোরের ঘটনাটা আপনি বললেন, এখানে কি এর সাথে কি ক্ষমতার কোনো সম্পর্ক আছে? এখানে মার্দিয়া মমতাজও স্বীকার করেছেন যে মেয়েটার মানসিক কিছু সমস্যা আছে। এই ধরনের ঘটনা সে মাঝে মাঝে করে, যার জন্য তার আব্বাও বলেছে যে আপনারা এই অবস্থা, আপনারা একটু নিজেদের একটু সংযত রাখবেন। উনি নিজেরই কিন্তু বক্তব্য, এটা কিন্তু আপনিও বলেন না, আমি মিডিয়ারও বক্তব্য না। সেক্ষেত্রে আশেপাশে যারা প্রতিবেশী থাকে তারা হয়তো এমন আচরণ, অনেক সময় যদি এরকম কারো সমস্যা হয়, বিশেষ অধিকারের যদি কোনো লোক হয় বা শিশু হয়, তাদের আচরণ অনেক সময় অসংলগ্ন হতে পারে। সেটা হয়তো আপনি, আমি জানি বা উনি জানে বা আরেকজন জানে, কিন্তু যারা জানে না, যারা এই সম্বন্ধে ধারণা নাই, তারা যদি কোনো রিয়্যাক্ট করে, সেটা কি আপনি কি মব বলবেন? কারণ আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে যারা সমাজকে নেতৃত্ব দেয়, যারা এমপি মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা একটু ক্ষমতা প্র্যাকটিস করে, এটা আছে। এমনও তো হতে পারে যে ওখানে যিনি এমপি সাহেব আছে, তার এমপির কারণে মেয়ে হয়তো এটা করে, মানুষের তো এই ধারণাও জন্ম নিতে পারে। সুতরাং আমি মনে করবি সরকারকে এভাবে ঢালাওভাবে দোষারোপ করা কোনোভাবেই কিন্তু আপনার সঠিক কাজ নয়। মানে আপনি বলতে চাচ্ছেন সংসদ সদস্যের বাসায় যেটা হামলা হয়েছে এটা মব না? এটা ওখানে নিশ্চয় উনিও বলেছে, এর আগেও ঘটনা ঘটেছে, পুলিশ এসে মীমাংসা করেছে বা ওনারা পারিবারিক মীমাংসা করেছে, হয়তো ওই মেয়েটি আজকে আবার হয়তো এরকম ধরনের কোনো কিছু করেছে, এইটা হয়তো হতে পারে ওখানে রিয়াকশন। তাহলে আমরা যে মবের সংজ্ঞা বলি, আমি যদি একটা এক্সাম্পল দিই, পটুয়াখালীতে যে আওয়ামী লীগের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, একবার বিএনপির সংসদ একজন ছিলেন, তার অনুসারীরা ভেঙে দিয়েছেন, সেটাও কি আপনি কি মব বলবেন না হামলা বলবেন? এটা যদি এটা করে থাকে, আমি জানি না, আমি দেখিনি, এটা যদি এটা করে থাকে তাহলে আমি অবশ্যই এটা কোনোভাবে সমর্থন করি না। বরং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তারা ক্রিমিনাল, অপরাধী, আপনি তাদেরকে অপরাধী হিসাবে ট্রিট করেন। এটা তো আর, যেমন আপনার মব কোনটা, যদি আপনি আপনার কোনো দাবি দেওয়ার জন্য আপনি যদি প্রেশার করেন, আপনি যদি এমন অন্যায্যভাবে সেটা আদায় করার জন্য চেষ্টা করেন, সেটাকে আপনি মব বলবেন। আর এই যে যেটা বাড়ি ভাঙার কথা বলছেন, এই যে অ্যাবসলিউটলি সন্ত্রাসী টেরোরিস্ট কার্যক্রম, এটার সাথে তো মবের কোনো সম্পর্ক হতে পারে না। আর এটা ইন্ডিভিজুয়াল, মব কি একটা গোষ্ঠী গিয়ে করে, অন্যায্য দাবি আদায় করাটা মব বলছেন আপনি? হ্যাঁ, এটাকে জোর করে আমাকে এই স্বার্থটা আমাকে উদ্ধার করতে হবে, এইটার কারণে যে সংঘবদ্ধ যে আক্রমণ, এটাকে আপনি মব বলতে পারেন। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল, একজন একটা বাড়ি আর একটা
ওজন ভেঙে দিয়েছে। সুতরাং এইটা তো টোটাল সামগ্রিক জনগোষ্ঠীকে কিন্তু এফেক্ট করেনি, ওই হয়তো ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। টু দ্য পয়েন্টে যদি বলি, বা বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা, না, তাদের বারবার বলছেন যে জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে আপনারা আমি একটু কথা বলি, যদি মাহমুদুল মাদিয়াকে আপনি একটু খুব, এরপর হয়তো আমার পরে উনি বলবে, ওনারা তো আমাদের বিরুদ্ধে। আপনি ফেসিবাদটা কি, শেখ হাসিনা কি ছিল, আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার বিরুদ্ধে মামলা, আপনি কথা বলছেন আপনাকে গুম করে আয়না করে রাখা হবে, আপনি তার বিরুদ্ধে কথা বললেন আপনাকে গুম করে দেওয়া হলো, এই তো। কিন্তু এই যে 5 মাস বিএনপি এখন রাষ্ট্র দায়িত্ব পালন করছে, বিরোধী দলকে কোথাও একটা জনসভা বা পাবলিক প্রসেশনে কোথাও বাধা দেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে কি একটা মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছে? তাদের কোনো নেতাকে কি গ্রেফতার করা হয়েছে? কারণ আমরা মনে করি তারা যেটা করছে এটা তারা ডেমোক্রেটিক রাইট। বিরোধী দলের কাজটা কি? এনসিপি অবশ্য অভিযোগ করেছে, এনসিপি যেটা গাজীপুরে হামলা হয়েছিল ককটেল বোমা, সেখানে বিএনপি ও প্রশাসন না এটা কিছু না। এখন আপনাকে লক্ষ্য করতে হবে আপনি এটার উস্কানি দাতা কিনা, সেটাও দেখতে হবে। এই যে আপনারা এদের একজন নেতা আছে ওই যে পাটোয়ারি, উনি যেই ভাষায় যেই টোনে কথা বলে, এটা সভ্য সমাজে এর কোনো গ্রহণযোগ্যতা আছে? উনি কালকে দেখলাম বলছে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সময়কাল মাত্র 5 মাস, বলছে তারেক রহমান পালানের পথ পাবেন না। কি হয়েছে এই মুহূর্তে? আপনি এখন এর কারণে যদি আমাদের কোনো নেতা কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়, সেটাকে আপনি কি বলবেন? সুতরাং আপনাকেও তো সহনশীল হয়ে চলতে হবে, আপনাকেও তো গণতান্ত্রিক নর্মস ভ্যালুজগুলি মেনটেন করে চলতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি কথা বলার স্বাধীনতা পেয়েছি, এর অর্থেই না যে আপনি নিজের ইচ্ছামতো বৃত্ত অঙ্কন করিয়ে আপনি যা খুশি তা অঙ্কন করিবেন, তার এটা তো হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। আসবো আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে। একটু মার্দিয়া মমতাজের কাছে যেতে চাই। মার্দিয়া মমতাজ, কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে, বলা হচ্ছে এখানে ছাত্রলীগের 2 জনকে বেশ মারধর করেছে শিবিরের আম্মান, যিনি দায়িত্বে, সম্ভবত সাধারণ সম্পাদকের দায়িত্বে, সালাউদ্দিন আম্মার। যদিও এখানে বিষয় ছিল তারা একটা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছে এবং সেই প্রেমের প্রস্তাবের কারণে একটি শিবিরে এগিয়ে গেছে, তাদেরকে পিটিয়েছে প্রথমে ছাত্রলীগ, তারপর তারা অভিযোগ করেছে ছাত্রলীগও তাদের উপর হামলা করেছে। তাহলে ছাত্রলীগ যে কর্মীদেরকে পিটানো, এটাকে আপনি কি মব বলবেন না হামলা বলবেন? দেখেন, 24 পরবর্তী সময়ে আমাদের একটা সরকারি বিরোধী দল 2টা পক্ষ আছে, কিন্তু একটা মিলের জায়গা হচ্ছে আমাদের একটা কমন অপোনেন্ট আছে, সেটা হচ্ছে আমরা যাদেরকে 24-এ পরাজিত হতে দেখলাম। এত বেশি জনরোষ ছিল যেখানে পরাজয়ের আগেই তাদেরকে পরাজিত হতে হলো, তাই না? তাদের হাতে সমস্ত শক্তি, রাষ্ট্রীয় যন্ত্রের সমস্ত শক্তি থাকা সত্ত্বেও। এবং এরপরে কিন্তু এটাই প্রথম ঘটনা না। আমি যেখানে থাকি, মোহাম্মদপুর থেকে শুরু করে, মোহাম্মদপুরে বলেন, মতিঝিলে বলেন, বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে এবং ছাত্রদল থেকে শুরু করে বিএনপি কিংবা যেখানে যখন যে পেরেছে, বিশেষ করে মোহাম্মদপুর এবং শাহজাহানপুর 2টা জায়গার কথা আমি নিজে জানি, সেখানে কিন্তু ছাত্রদল তাদেরকে মিছিল করতে দেয় নাই এবং পালিয়ে যেতে বাধ্য করেছে। রাজশাহী ইউনিভার্সিটির ঘটনাটা দেখেন, এখানে কিন্তু কোনো ব্যক্তি অপোনেন্ট না, আবার সেই দল যারা হেলমেট পরে এসেছিল। এবং আপনি যদি রাজশাহী ইউনিভার্সিটির ঘটনাটাই দেখেন, একটা ছেলেকে এমনভাবে কুপিয়েছে তার গোড়ালিটা আলাদা হয়ে গিয়েছিল, একদম পাতাটা আলাদা হয়ে গিয়েছিল। আজকে অনেক মিডিয়া তুলনা করার জন্য এই ছবিটা সামনে নিয়ে এসেছে। সেইখানে নাম নিয়ে শুধু ফিরে আসা না, সেই দুষ্কৃতি দিয়ে শুরু করা, ফিরে এসে কোনো গণতান্ত্রিক আচরণ না তো। সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসনকে বারবার জানানো হয়েছে, ব্যবস্থা না নেওয়ার পরে ছাত্ররা প্রতিবাদ করতে গেলে অবশ্যই যেখানে যারা ছাত্র সংসদের সদস্য তারা অগ্রগামী হবেন এবং তাদের উপরে হামলা করা হয়। এটাকে তো আমি মব বলবো না, মবের ডেফিনেশনের মধ্যে এটা পড়ে না। এবং ক্যাম্পাসের এখানে আমাদেরকে প্রশ্ন করতে হবে সেই প্রশাসনকে যাদের দায়িত্ব ছিল ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখা, তারা এটা পারেননি, তারা ছাত্রদেরকে সামনে রেখেছেন, কভার হিসেবে ইউজ করেছে। আমি একটা সম্পর্ক প্রশ্ন করি, যদি বলি বিগত 17 বছরের ছাত্রদল এবং ছাত্র শিবির খুবই নির্যাতিত ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে। তা কোনো কিছু হলেই ছাত্র শিবির ট্যাগ দেওয়া, ছাত্র দল ট্যাগ দিয়ে তাদের উপর হামলা, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে। এখন কি যারা সাধারণ শিক্ষার্থী বা ছাত্রলীগ করে, মনে মনে করতে পারে, কিন্তু তাদেরকেও কি ছাত্রলীগ ট্যাগ দিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার কোনো রীতি? না, কখনোই না। তাহলে তো সবগুলো ইউনিভার্সিটিতেই আপনি এরকম ঘটনা দেখতেন। একটা দুষ্কৃতির প্রতিবাদ করতে গেলে তারা যদি এই পরিচয়টা সামনে নিয়ে আসে,
তাহলে আপনার বুঝতে হবে যে তারা এই পরিচয়টাকে ব্যবহার করছে সিম্প্যাথির জন্য, সোজা কথা। ওখানে যারা বেশি আহত হয়েছে তারা বলছে তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটানো হয়েছে, বা আরো কয়েকজন লাইব্রেরিতে ছিল তারা বলছে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটানো হয়েছে। জি, না, এখানে ছাত্রলীগ ট্যাগ দেওয়ার কিছু নেই, কারণ ছাত্রলীগ ট্যাগ দিয়ে যদি কাউকে বিদায় করে দেওয়া হতো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা দেখতাম যে ঝামেলা হচ্ছে, হয়নি। এবং আমরা মানে এটা এটা বিস্ময়কর যে আমাদের ছাত্ররা এই সহনশীলতা দেখিয়েছে। তারা ছাত্রলীগের তো সাপোর্টার কম ছিল না, তারা হেলমেট পরে যখন রাস্তায় নেমেছে তাদেরকে মানুষ চিনে নাই, কিন্তু তাদের সহপাঠীরা তো তাদেরকে চিনে। কোথাও কি এমন ঘটনা দেখেছেন? তাহলে এখানে আসলে একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রশাসন এটাকে কিভাবে হ্যান্ডেল করছে, এবং আমি এই ঘটনাটাকে পুরোটাকে বলবো এটা প্রশাসনের ব্যর্থতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রক্টরে বা প্রশাসনের পক্ষ থেকে তেমন কার্যকর উদ্যোগ নেয়নি বলতে নেয়নি, চাচ্ছি। জি। তো সেটা আবু সালাউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেছেন যে তা আমরা বিচার দিয়েছি কিন্তু বিচার করা হয়নি। আবারও মোশাররফের কাছে সংবিধান সংস্কারের বিষয় নিয়ে একটু আলোচনা, যেহেতু এই বিষয়টা বারবার আসছে। সম্প্রতি মানে কয়েকদিন আগে 17 জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ স্থানীয় সরকার সমবায় মন্ত্রী, পল্লী উন্নয়ন এবং সেই সাথে মহাসচিব, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন আমরা বরাবরই বলে এসেছি আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনই বলিনি, জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে। আসলে কি বাস্তবে কি তাই? তারা বিএনপি কখনো বলেনি যে সংবিধান সংস্কার করার কথা? যদি বলি আপনাদের যে 31 দফাতে প্রথমেই তো আছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। হ্যাঁ, গঠন করা হবে। আপনি যথার্থই বলেছেন, কিন্তু আপনার তারপরের লাইনটা আপনি পড়েন যে সংবিধান সংশোধন করার লক্ষ্যে করা হবে এবং যেটা সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। আপনি যদি দ্বিতীয় লাইনটা, কারণ আমি এই সম্বন্ধে আমার একটা সুস্পষ্ট ধারণা আছে, এই কারণে আপনি জানেন 31 দফা প্রচারের জন্য যে জাতীয় কমিটি করেছিল ওই কমিটির আমি সদস্য ছিলাম, এবং আমি সারা বাংলাদেশে এই 31 দফাকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নানা জায়গায় আমরা সেমিনার, সিম্পোজিয়াম আমরা করেছি। এখন আপনি দেখবেন এই যে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, মানে জন আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে একটি ঐক্যমত কমিশন গঠন করেছে, আপনার নিশ্চয়ই মনে আছে। সেখানে দীর্ঘ আলোচনার পর 84টি বিষয় কিন্তু সিদ্ধান্ত হয়েছে, এগুলি নিয়ে ঐক্যমত কমিশন একটি সনদ প্রকাশ করেছে, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। এবং সেটা মহান জাতীয় সংসদের সামনে সব রাজনৈতিক দলগুলি, আমরা মনে করি জাতিকে সাক্ষী রেখে সেটা কিন্তু স্বাক্ষর করেছিলেন, এক্সেপ্ট এনসিপি, তারা কিন্তু যায়নি। জামাত ইসলামও কিন্তু সেখানে ছিলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিলেন। সেখানে কি বলা হয়েছে যে এই জুলাই সনদের যে 84টি বিষয়, এইগুলি আমরা বাস্তবায়ন করব কিভাবে, কোনো রাজনৈতিক দল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলি সহ। নোট অফ ডিসেন্টে কি লেখা আছে আপনি যদি ওইটা দেখা করেন, একেবারে প্রত্যেকটা কিন্তু আলাদা করে লেখা আছে যে রাজনৈতিক দলগুলি আগামী জাতীয় সংসদ নির্বাচনীয় যে ম্যানিফেস্টো তারা দেবেন, সেই ম্যানিফেস্টোতে এটা উল্লেখ করবেন। যদি ভোটাররা তাদের পক্ষে রায় দেয় তারা সেই হিসাবে বাস্তবায়ন করবেন। এখন আপনি দেখেন যে বিএনপি এটা কিন্তু আগেই বলেছে, কিন্তু আপনি দেখে তার 24 দিন না 25 দিন পর যখন জুলাই আদেশটা জারি হলো, আপনি দেখেন সেখানে বেমালুম ভুলে গেলেন নোট অফ ডিসেন্টের কোনো কথা নাই। বরং ওখানে তারা বলা হলো সাংবিধানিক ওই সংস্কার পরিষদ করবেন, যেটা কিন্তু আপনি দেখেন জুলাই সনদের কোথাও নাই। জুলাই সনদে আমি যদি এখানে মার দিয়ে মমতাজ আছে বা আপনারও নিশ্চয়ই আপনি পড়েছেন, স্পষ্ট ভাষায় বলা আছে 1 নম্বর দফা থেকে 47 নং দফা আপনি যদি থাকে দেখেন, সংবিধান সংশোধন অর্থাৎ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাস্তবায়িত হবে। তা আপনি যদি সংবিধান পরিষদ এটা করেন তাহলে এটা কেন মানে সংশোধন সংস্কার না, মানে অ্যামেন্ডমেন্ট না, সংশোধন। তাই এটা না, আপনি দেখেন 1 থেকে 47, অর্থাৎ এগুলি সব স্পষ্ট ছিল। কিন্তু আপনি দেখবেন জুলাই অর্ডার যখন দিলেন তখন অনেক কিছু চেঞ্জ করে দিলেন। তারপরের দিন আপনি যদি মনে থাকার কথা, নিশ্চয়ই আপনি গণমাধ্যমের লোক, আপনার স্মৃতিশক্তি নিশ্চয়ই প্রখর, আমি বিশ্বাস করতে চাই। পরের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এই নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে ঐক্যমত কমিশন জাতি এবং বিএনপির সাথে প্রতারণা করেছে। আপনার মনে আছে? প্রতারণার দলিলও বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তাই না? বলেছেন বলেছেন। তো সুতরাং আপনি যখন এই প্রতারণাটা করলেন, কারণ আপনার, এবং আমি আরো বলি, আরো ডিটেলস বলি, আপনার মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে আপনি 133টি অধ্যাদেশ জারি করলেন, অর্ডিন্যান্স। হোয়াই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনি আদেশ দিলেন?
অর্ডার দিলেন? অর্ডার তো আমার কনস্টিটিউশনে নাই, তাহলে আপনি কিভাবে দিলেন? অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন করার একটা বীজ এখানে রোপিত করা হয়েছে, যা নিয়ে কিন্তু আমরা জামাত ইসলামী, এনসিপি সবাই ওই যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে, ওটার মাঝে আমরা সবাই ঘুরপাক খাচ্ছি। কিন্তু আমাদের টার্গেটটা কি? আপনাকে লক্ষ্য, আমরা টার্গেট আগামী দিনে সবার জন্য একটা বাংলাদেশ আমরা তৈরি করব। তার জন্য আমরা কিন্তু 30টি বিষয় একেবারে 100% ঐক্যমত, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। এই 84টির মধ্যে সেইটা কি? আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করব। সেটা কি? আমরা প্রধানমন্ত্রীর কার্যকাল নির্ধারণ করব। এটা কি? আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালেন্স করব। আমরা এই যে স্থানীয় সরকারের নির্বাচনে আমরা মার্কা তুলে দিয়ে নিরপেক্ষ নির্বাচন করব। আমরা একটা আপার হাউস তৈরি করব। আমরা আর্টিকেল 70 সংশোধন করব, যেটাকে আমরা মনে করি একটা মুক্ত সংসদের জন্য প্রতিবন্ধক। আমরা কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ হবে, তার জন্য আমরা সর্বোচ্চ জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে একজন হবে ফাইনাল করলাম। আমরা নির্বাচন কমিশন কিভাবে নির্বাচিত হবে, স্পিকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী, তৃতীয় দলের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। এগুলো তো মীমাংসিত বিষয়। তো একটা দেশের সংবিধানকে দায়বদ্ধ করার জন্য এর চেয়ে আপনি কি চান? আপনি এখন বরং সংবিধান পরিষদের নামে ধোয়া তুলে একটা নেগেটিভ দাঁড় করাতে চাচ্ছেন যে বিএনপি চায় না। তো বিএনপি যদি না চাইতে গেলে এই যে 133টি অর্ডিন্যান্স আমরা সংসদ উত্থাপন করেছি কেন? আমরা এটা পাশ করালাম কেন 98টা? অর্থাৎ এই রাজনৈতিক বেশি যেগুলো জনগণের স্বার্থ বিবেচনা করে সেগুলো আপনারা বাদ দিয়েছেন। কোনটা? বারবার বলেন। এই যে বলেন, যদি বলি দুর্নীতি কমিশন, দমন কমিশন, গুম কমিশন, আমি আপনাকে যদি বলি এইটা আপনি সচিবালয়, আমরা যদি সংসদ আপনি যদি দেখেন, ইতিমধ্যে এই যে 133টি অর্ডিন্যান্সের মধ্যে এর মধ্যে 98টি পাস হয়েছে, বাকি কত থাকে? 35টা। 35 মধ্যে জামাতে ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা আমাদের বিশেষ কমিটি হয়েছিল। বিএনপি দিয়েছে। যেগুলি নোট অফ ডিসেন্ট আছে সেগুলি আলোচনা বা অধিক পর্যালোচনা আপনি কিভাবে পাস করবেন? যার জন্য সংসদের দাঁড়িয়ে আমাদের আইনমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছে, এখন আমরা যেগুলি এমার্জেন্সি মানে পাস করা দরকার ওগুলি আমরা পাস করেছেন, বাকিগুলি আলোচনার মাধ্যমে অধিকতর গ্রহণযোগ্য করে আমরা পাস করব। সুতরাং বিএনপি করি, যদি সুযোগ দেন আমাকে, সেটা হচ্ছে আপনারা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে জুলাই সনদ হচ্ছে একটা প্রতারণার দলিল। সেই কারণে কি উনি সংসদে বলেছেন যে সবকিছু আমরা মেনে নিয়েছিলাম, গণভোটের মতো সবকিছু মেনে নিয়েছে, যাতে নির্বাচন যদি না দেয় সেই কারণে? তাহলে সেটাও কি আপনি কি প্রতারণা বলেন? বিরোধী দল বলছে না, প্রতারণা বলি না। আমি আমাকে যদি একটু সময় দেন। একটা হলো, আমরা এই যে গণভোট বাতিল হওয়ার কারণে, এই গণভোটটা দেওয়ার পরে এখানে কি হয়েছে আমরা তো মেনে নিচ্ছি গণভোট, আমরা এখনো মানি, আমরা বলছি গণভোট অক্ষর অক্ষর পালন করুন। সেখানে কি হয়েছে? আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন গণভোটের, জিয়া রহমান সাহেবের আমলে হয়েছে হা না ভোট, একটা প্রশ্ন। এরশাদ সাহেবের আমলে হয়েছে হা না, একটা প্রশ্ন। বেগম খালেদা জিয়ার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় গণতন্ত্র ফিরে আসা, সেখানেও হা না ভোট। এবার আপনি 4টি প্রশ্ন করলেন, এজ এ আপনি নাগরিক, আমি নাগরিক, সে নাগরিক। এখন আপনি উপরে 3টা বললেন যে আমরা এই করবো কনস্টিটিউশনাল, ওই 3টা কিন্তু কনস্টিটিউশনাল। 4-এ আপনি এসে কি বললেন? যে রাজনৈতিক দলগুলি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই অনুসারে যদি জনগণ তাদেরকে সমর্থন দেয়, তারা সেটা বাস্তবায়ন করবে। এখন আমরা কোনটা করবো? আমাদেরকে তো জনগণ তো আরো কথা থাকে, তাহলে এগুলো না বুঝে কি প্রধানমন্ত্রী তার গণভোটে হাত দিতে বলেছেন? আমি এখনো তো হাতে আমি রাজি, কিন্তু আমার নোট অফ ডিসেন্টকে আপনি মূল্য দেবেন না? আমি তো বলছি আমি এটা করবো, কিন্তু আমাকে তো এখানের মধ্যে আমি মনে করি এটাকে আরো বেশি রেকটিফাই করা উচিত। আমি মনে করি এটাকে আরো গ্রহণযোগ্যতা মনে হোক। যেমন আমি একটা বলি, আপনি গুম কমিশন বলা হয়েছে, গুম কমিশন তদন্ত করবে যে এই গুম হয়েছে কিনা, তদন্ত করে এটা বাস্তবায়নের জন্য এটা দেবে আবার ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনাল যদি মনে করেন এই তদন্ত হয় নাই, আবার করতে হবে, তাহলে আপনি কি করবেন? এটা দীর্ঘসূত্র না? যার জন্য আমরা বলছি এই সুযোগ যেন না থাকে, দরকার হলে দুটোকে মার্চ করে একসাথে মিলে হলো আমরা এটাকে কার্যকরী করব। আপনি দেখেন যে সুপ্রিম কোর্ট সচিবালয় করেছে, আমরা তো এখনো বলি সচিব মান, কিন্তু এমন একটা কাঠামো ইউনিট সরকার করে দিয়ে গেছে যেটা দিয়ে আমরা মনে করি টোটাল জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। যার জন্য আমি একটু কথা বলি, এখনো আপনার কাছে এই তথ্য আছে কিনা, এই যে কয়টি বিষয় আমরা সংবিধানে সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করব, সেগুলো নিয়ে কিন্তু এখনো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হচ্ছে। সেখানে রাজনৈতিক দলগুলি যাচ্ছে, সেখানে সুশীল সমাজের লোকেরা যাচ্ছে, সেখানে যারা এই সকল বিষয় এক্সপার্ট তারা তো মতামত দিচ্ছে সংবিধান সংশোধন কমিটিতে। হ্যাঁ, না এই যে কটা এই যে গুম কমিশন বলেন, এই বিষয়গুলো না। ওই দিন আমাকে শিশির মনির, এখন তো মানে জাস্টিস হয়ে গেছে, তাই না? নাকি জাস্টিস হয়ে গেছে? এরকম কোনো খবর পাইনি না, বুঝছেন না, ওই ফেসবুকে ছেলেরা লেগে থেকে ওনার সাথে একটা টক শোতে আমাকে উনি নিজে বললো
যে গুম কমিশনে আমাকে যে এখন মিটিং হচ্ছে সেখানে ডাকা হয়েছে, আমি গিয়েছিলাম, আমি আমার মতামত দিয়ে আসছি। তা এই যে প্রত্যেকটা স্টক হোল্ডারকে নিয়ে আমরা এই বিষয়গুলিকে আরো বিএনপি অনেকটা ইতিবাচক সাড়া দিতে চায়। অবশ্যই ইতিবাচক সাড়া আমরা মার্দিয়া মমতাজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায় মন্ত্রী এবং সেই সাথে বিএনপি মহাসচিব, তিনি একটি বক্তব্যে বলেছেন বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন তাদের রাজনৈতিক জ্ঞানের ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন তিনি আবার একটি প্রশ্ন করে বক্তব্য সেখানে একসাথে দিয়েছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জামায়াত ইসলামী গণতান্ত্রিক দল কিনা সেটি তাদের দলের নেতাদেরাই মূল্যায়ন করবেন। অর্থাৎ জামায়াত গণতান্ত্রিক দল নাই, বিএনপি গণতান্ত্রিক দল, কিন্তু আবার বিএনপিকে ফ্যাসিবাদ বলা যারা বলছেন তাদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। আপনারা এত জ্ঞানের ঘাটতি নিয়ে কেন তাদেরকে ফ্যাসিবাদ বলছেন? আচ্ছা, আমার মনে হয় এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটাকে একটু এক্সাজারেটেড করে প্রকাশ করা হচ্ছে। জামাত গণতান্ত্রিক দল কিনা এটা মনে হয় আমরা এখানে যে তিনজন বসে আছি তাদের তিনজনের চাইতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো জানেন। কারণ তার জামাতের সাথে, জামাতের নেতাদের সাথে, জামাতের পলিটিক্যাল ফিলসফির সাথে যাত্রাটা অনেক লম্বা, এবং আমার মনে হয় তিনি এটা বোঝান নাই। তিনি বিএনপিকে বলেছেন এবং এরপরে এই কথাটা এসেছে, এটাকে বড় করে দেখানো হচ্ছে। আমি এটা ওনাকে মানে কি উনি কি বলতে চান যিনি যারা আমাদেরকে ফ্যাসিবাদ বলে তাদের জ্ঞানের ঘাটতি আছে? হ্যাঁ, তারা হয়তো জানে না যে আমরা গণতান্ত্রিক দল, হয়তো সেটাকে বোঝাতে চেয়েছেন। বিএনপিকে কিন্তু কেউ ফ্যাসিবাদ বলছে না, ফ্যাসিবাদী দল বলছে না, বারবার বলে ফ্যাসিবাদের পথে হাঁটা এবং এটা বলে একজনকে সতর্ক করতে চাওয়া আর তাকে ফ্যাসিবাদী বলা, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি একটা প্রশ্ন আপনি একটু করছিলেন, সেটাকে আমি আরেকবার একটু বলতে চাই যে যদি গণভোটের 4টা এই প্রস্তাবনাগুলোর ব্যাপারে বিএনপির আপত্তি থাকে, তাহলে এটা আমাদের কাছে নির্বাচনের আগে ক্লিয়ার করাটা দরকার ছিল, যে ঠিক আছে আমি না ভোট চাই মানুষের কাছে, দেখি মানুষ কি বলে। এটা কেন হয় নাই এটা আমি জানি না। দ্বিতীয় যেটা আমি বলতে চাই, বিএনপির যেটা, আপনি গণভোটের কথা বাদ দেন, জুলাই সনদের কথা বাদ দেন, বিএনপির যেটা নিজস্ব ইশতেহার সেটার দিকেই যদি আমরা তাকাই, সেখানেই সংস্কার সংশোধনের একটা ব্যাপার আছে আপনি বলেছেন, তাহলে সংস্কার শব্দটা ওখানে কেন উল্লেখ করা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিএনপির ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখবেন যেটা একটা সরকারে ফ্যাসিবাদের পথে নিয়ে যায় একটা সরকারকে, সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ। এবং আমরা দেখছি একেবারে সিটি কর্পোরেশন থেকে শুরু করে 12টির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিশেষভাবে, এমনকি পুলিশের আইজিপি থেকে ধরেন, বিশেষভাবে দলীয় ইতিহাস আছে এমন মানুষদেরকে নিয়ে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে। বিএনপি কি তাহলে নিজের ইশতেহারের প্রতিও শ্রদ্ধাশীল না? বিএনপির পক্ষ থেকে একটা বক্তব্য আসে, তারা বলছেন যে আমরা ক্ষমতায় আছি, আমরা তো আর জামায়াতের লোকদেরকে নিয়ে ক্ষমতায় বসাবো না, দেশ পরিচালনার ক্ষেত্রে গিয়ে আমরা আমাদের নিজস্ব। তাহলে এটা ইশতেহারে লেখা দরকার ছিল না। আমি বলছি না জামাতের লোকদেরকে নিয়ে ক্ষমতা দেন, কিন্তু দায়িত্ব দেওয়ার সময় তার যোগ্যতা দেখা উচিত, এবং প্রত্যেকটা জায়গায় এই যোগ্যতা প্রশ্নবিদ্ধ। এবং খুবই স্বাভাবিক যে দলান্ধ মানুষকে দিয়ে যখন আমি একটা কাজ করাতে চাইবো, তার পক্ষ থেকে আমি নিরপেক্ষতা আশা করতে পারি না। আচ্ছা, 3 নম্বর কথা যেটা বলতাম সেটা হচ্ছে যে দেখেন, গুম অধ্যাদেশ, নতুন যে আইনটা, গুম অধ্যাদেশ বাতিল করে আমাদেরকে বলা হলো যে একটা বেটার আইন হবে, এবং এখানে একটা দীর্ঘসূত্রী তার একটা অভিযোগ করা হয়েছে। কিন্তু দেখেন, এখানে 2টা ঝামেলা আমি আপাতত বলি। প্রথম কথাটা হচ্ছে, গুমের আদেশ যিনি দিয়েছেন এখানে তার জন্য কোনো বিধান নাই, অর্থাৎ যিনি আদেশদাতা তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, ঠিক আগে যেরকম ছিল। এবং আমরা দেখেছি যে এই যে গুমের ভিকটিমরা কিংবা গুম হওয়া মানুষের পরিবারের সদস্যরা আমাদের সাথে এখন সংসদে আছেন, তারাও প্রতিবাদ করলেন না, কারণ দলের বিরুদ্ধে তো তারা যেতে পারবেন না। জুলাই সনদ থাকলে কিন্তু আমরা আবার এই জায়গাটায় তাদেরকে প্রতিবাদ করতে দেখতে পারতাম হয়তো। কি করা হলো যে গুমের আদেশ যে দিবে তাকে প্রশ্ন করা যাবে না। 2, কে তদন্ত করবে? পুলিশ। গুম করেছিল কে? পুলিশ। তাহলে একই বডি যখন নিজেরা অন্যায় করে, নিজেরা তদন্তের ভার পায়, এখানে এই বৃত্তটা কোথায় গিয়ে শেষ হয় এটা আমরা জানি। আমরা এই জন্য বলেছি যে এই সরকারটা আবার যেন আগের এই অভিশপ্ত সরকারটার মতন ফ্যাসিবাদের পথে না যায়। এটা শত্রু হিসেবে না, এটা বিরোধী দল হিসেবে না, এটা হচ্ছে সহযোগী হিসেবে। আমরা ওই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনে সহযোগী ছিলাম, এইটুকু সাবধান আমরা করছি। কারণ ওই যে একটা কথা বলে না যে ঘর পোড়া গরু,
আমরা এখন সামান্য কিছুতেও যদি দেখি আমরা এটা এখানে আমাদেরকে সতর্ক করতে হবে, নইলে আমাদেরও তো কিছু ম্যান্ডেট আছে, আমাদেরকেও তো মানুষের কাছে জবাবদিহি করতে হয়, বিবেকের কাছে জবাবদিহি করতে হয়, আমরা তো সেখানে হেরে যাব। সুতরাং এখানে বিরোধী দল বলছে এত তাড়াতাড়ি কেন এগুলো বলছে, এত তাড়াতাড়ি এতগুলো অধ্যাদেশকে আমরা বাতিল বা গ্রহণ করলাম তাতে তো সমস্যা হয় নাই। সমস্ত ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু আমি বদলে ফেলাম, সেটা তো 5 মাসের ভিতরে করতে পেরেছি। তাহলে 5 মাসের ভিতরে আমাকে প্রশ্ন করা যাবে না? আমি কেন বারবার এই কথাটা বলছি যে আমরা মাত্র 5 মাসের সরকার, আমরা মাত্র 5 মাসের সরকার। জবাবদিহিতার ক্ষেত্রে একদিনের সরকারকেও প্রশ্ন করা যায়। জি, সেই ক্ষেত্রে আপনারা বলছেন আপনারা সতর্ক করছেন সরকারকে, কিন্তু আমরা দেখলাম আপনাদের সাথে বিশেষ করে সিলেট সমাবেশে সেখানে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলেছেন গণভোটে গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না, এবং তিনি বলেছেন সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পন্ন করে যেতে পারবে না। এটাও কি সতর্ক নাকি হুমকি? এটা রাজনীতির ভাষা এবং এখানে অগণতান্ত্রিক কোনো আচরণ আমি দেখছি না, তাই না? আচ্ছা, আমি একটা কথা একটু যোগ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত না 15 সংশোধনীর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা চমৎকার কাজ করেছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে একটা কাউন্সিল করেছিলেন, যে 3 জনের একটা কাউন্সিল হবে, এবং ব্যারিস্টার মওদুদ যেহেতু তার সাথে ছিলেন, আমরা এরকম চমৎকার একটা সিস্টেম দেখেছি। এটাতে 3 জন বিচারকের সমন্বয়ে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে, এবং এই যে বিচারকদের নিয়োগ বলেন, বদলি বলেন, ছুটি বলেন, অব্যাহতি বলেন, সমস্ত কিছুর সিদ্ধান্ত বিচারকরাই নেবেন। কিন্তু দেখেন এরপরে তো আমরা আরও মাজদার হোসেন মামলার কথা জানি, যেখানে এই আলাদা করার ব্যাপারটা হয়েছিল, এবং ইন্টারিম গভর্নমেন্ট এসে কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয়টাকে আলাদা করেছিল। তাহলে এই সরকার সেটাকে যে বাতিল করে দিলেন, অর্থাৎ আবার সেই বিচার ব্যবস্থা ঘুরে এসে কার কাছে দায়বদ্ধ থাকতে হবে? ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সরকারের কাছে। আমরা তো আবার সেই আগের জায়গায় ফেরত আসলাম। এমনকি দলের প্রতিষ্ঠাতার যে আদর্শ সেটাকেও তো ধরে রাখতে দেখছি না আমরা। মানে আপনার মন্তব্য কি আসলে বিএনপি কি এখন কি ক্ষমতার দিকে এগোচ্ছে? আমাদের কাজ হচ্ছে বিএনপিকে সতর্ক করা, সরকারকে সতর্ক করা, তারা কোন দিকে যাচ্ছে। এটা যদি তারা নিজেরা নাও বোঝে, কিন্তু এই কাজের পরিণতি কি হয় এটা আমাদেরকে মনে করিয়ে দিতেই হবে। ছোট্ট একটা যে প্রশ্নটা উত্তরটা সেটা হলো জামায়াত গণতান্ত্রিক দল নয়, এটা প্রশ্ন উত্তর চাই। আরেকটা বক্তব্য আপনার ভাইরাল যে জামায়াতের আমির নারীরাও হতে পারবে, এই বক্তব্য আপনার আসছে, আপনি যদি একটু ক্লিয়ার করতেন। জি, প্রথম কথা হচ্ছে জামাত গণতান্ত্রিক দল কিনা এটা আমি মনে হয় মানুষের কাছে এই প্রশ্নটা পরিষ্কার। এটাকে নিয়ে যতই বিতর্ক করা হোক না কেন, জামাতের ভেতরে বাইরে প্রচণ্ড রকমের গণতান্ত্রিক প্র্যাকটিস আছে, এবং একটা ইউনিট পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত গণতান্ত্রিকভাবেই নেতা নির্বাচন হচ্ছে। এমনকি এই যে আমিরে জামাতকে যারা পরামর্শ দেন সেই বডিটাও নির্বাচিত হচ্ছে ভোটে। সুতরাং এখানে আমি গণতন্ত্রের প্রতি কোনো রকমের অশ্রদ্ধা কিংবা বার্তা দেখি না। একইভাবে দেশের ক্ষেত্রে ন্যাশনাল পলিসিতে যখন জামাত অংশগ্রহণ করেছে, কোথাও অগণতান্ত্রিক আচরণ করেছে বলে আমার জানা নাই। বিশেষ করে আমি বলবো যে এমন একটা সময়ের কথা আমি আপনাদেরকে সামনে রাখতে বলবো, যেখানে জামাতের শীর্ষ নেতা থেকে শুরু করে প্রথম সারির সকল নেতাকে এক এক করে হত্যা করা হচ্ছিল। জুডিশিয়াল কিলিং বলি আমরা এটাকে। কারণ এই মামলাগুলোর পেছনে যে কারণগুলো ছিল, এগুলো বলতে অনেক সময় লাগবে, এগুলো কোনো সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা থেকে উঠে আসা কোনো যুক্তি ছিল না, চাপিয়ে দেওয়া হয়েছে। সেই সময়টাও আপনারা দেখেছেন জামাত গণতান্ত্রিক আচরণ করেছে, এবং বিএনপি সেই সময় সহযোগীই ছিল। আরেকটা যেটা প্রশ্ন করেছি সেটার জন্য এত কম সময় আপনি আমাকে দিলে হবে না, সেটা আমি সোজা কথা বলি। এখানে যদি খুব এক কথায় বলতে হয়, সেটা হচ্ছে যে একটা দলের একটা নির্দিষ্ট কালচার থাকতে পারে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সে যখন অংশগ্রহণ করে, সেই দলটা অংশগ্রহণ করে, নট নেসেসারিলি সে এই পলিসিটাকে রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসে। আপনারা একটা উদাহরণ বলেই শেষ করি, সেটা হচ্ছে যে আপনারা বারবার দেখেছেন একসাথে আন্দোলন করেছেন জামাত এবং বিএনপি একসাথে, এবং স্বভাবতই লিডার ছিলেন বেগম খালেদা জিয়া, এবং একসাথে সরকারে অংশগ্রহণ করেছেন। সুতরাং এটাকে আমি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সাথে সাংঘর্ষিক কোনো কিছু মনে করি না। আমি ওই কথার জন্য বলছি, বারবার একটা অভিযোগ বারবার আসছে, যেহেতু আপনারা ইসলামী আন্দোলন করেন, সেক্ষেত্রে গণতন্ত্র ইসলাম দুটো একসাথে যায় কিনা, এটা একটা সময় সাপেক্ষ আলোচনা। গণতন্ত্রের সাথে ইসলামের ক্ল্যাশ অল্প কিছু জায়গায়, কিন্তু এটা ছাড়া
ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র একটা চমৎকার টুল হতে পারে। গণতন্ত্র কোনো ফিলসফি না, গণতন্ত্র একটা টুল। আমরা চাই গণতন্ত্রের এই টুলটাকে ব্যবহার করে ইসলামের প্রয়োগ নিশ্চিত করতে, সেটাতে কোনো বাধা নেই। বাধা নেই। ধন্যবাদ অসংখ্য। এবি মোশাররফ হোসেন, মার্দিয়া পায় বা একটু করে বলছিলেন যে ক্ষমতার দিকে বিএনপি এখন বেশি, বিশেষ করে যদি বলে কিছুদিন আগে ক্ষমতা গ্রহণের পরে সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে জেলা পরিষদের প্রশাসক থেকে শুরু করে সবগুলোতে আপনাদের নিজস্ব লোক বসিয়েছেন। অবশ্য আপনাদের জবের কথাও আমি তাকে জানিয়েছি, কিন্তু সম্প্রতি যেটা অভিযোগ জামায়াতের পক্ষ থেকে করা হচ্ছে সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করতেই নির্বাচন কমিশনের চিহ্নিত দলীয় লোক বসানো হয়েছে। তারা বলছেন যে একজন অতিরিক্ত সচিব পদে শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা আপনার সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আপনারা কারচুপি করার একটা পরিকল্পনা বিএনপি নিচ্ছে। আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, এখন তো একটা দল জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায়। ইন্টিরিয়াম গভর্নমেন্ট যখন ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, তখন যাদেরকে আমরা বৈষম্যের শিকার হয়েছিল, আপনার নিচে মনে আছে, প্রায় 700-র মতো বিসিএস কর্মকর্তাকে আজ শেখ হাসিনা ওএসডি করে রেখেছিল। অনেক মেধাবী কর্মকর্তাদেরকে কোনো দায়িত্ব দেয়নি। প্রফেসর ইউনূস সভা আসার পর কিন্তু এই বলয়টা ভেঙে দিয়ে যারা দীর্ঘদিন পদোন্নতি পায়নি তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, যাদেরকে ওএসডি করা ছিল তাদেরকে ওএসডি থেকে তুলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তাইলে তখন কি এই প্রশ্ন আমরা করেছিলাম যে মনে হয় ইউনূস সরকার তার নিজের বলার লোকগুলোকে এখানে বসাচ্ছে? তখন আমাদের কাছে মূল চ্যালেঞ্জ ছিল শেখ হাসিনার এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, এই নগ্ন দলীয়করণের অবস্থা থেকে আমাদের রাষ্ট্রটাকে বের করে নিয়ে আসা। ঠিক আপনি এখন দেখেন, আজকে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, আমরা কি পেয়েছি উত্তরাধিকার সূত্রে? একটা রুগ্ন অসুস্থ অর্থনৈতিক ব্যবস্থা, আমরা আইন শৃঙ্খলার ব্যবস্থার চরম অবনতি, আজকে আমাদের প্রশাসনের রন্ধে রন্ধে নগ্ন দলীয়করণ। এখন জনগণ এই নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন আমাদের দায়িত্বটা কি? জনগণকে স্বস্তি দেওয়া, জনগণকে নিরাপত্তা দেওয়া, এই অবস্থা থেকে উত্তরণ করা। এখন তো লোকাল গভর্নমেন্টের কথা তারা বলছে, লোকাল গভর্নমেন্টে কি আমরা এখন নির্বাচন করার কোনো সুযোগ আছে? আপাতত তো নাই। তাহলে আপনার ওই সিটি কর্পোরেশনগুলো কি শূন্য থাকবে? না, অবশ্যই প্রশাসক থাকবে। দিয়েছেন তো প্রশাসক। না, এখন যে তারা প্রশ্ন করছে নগ্ন দলীয়করণ করা হচ্ছে। আপনি যখন দেখবেন আজকে সিটি কর্পোরেশনের ময়লাগুলো পরিষ্কার হচ্ছে, আপনি আঙুলটা কার দিকে তুলবেন? সরকারের দিকে। আজকে যদি মনে করেন ঢাকাতে যানজট হয়, কার দিকে আপনি আঙুলটা তোলেন? সরকারের দিকে। তো সরকারের তো নিজস্ব একটা পরিকল্পনা আছে। জনগণ আমার উপর যে আস্থা রেখেছে, এই আস্থার আমি সম্মান দেখাতে মনে হয়। আগামীতে নির্বাচন হচ্ছে, যার জন্য বিএনপি আজকে অস্থায়ী ভিত্তিতে এই লোকগুলিকে দিয়ে প্রশাসন চালাচ্ছে। এই যে আমরা আশা করছি যে হয়তো নভেম্বর ডিসেম্বর থেকে লোকাল গভর্নমেন্ট, তখন আসেন আপনি। এই আজকে তখন কি মনে করেন বিরোধী দল কিংবা একজন যারা যোগ্য ব্যক্তিদেরকে আপনারা প্রশাসক করতে পারতেন না? যেভাবে 5 মাস পর্যন্ত ফ্যাসিবাদের দোষর যাকে বলা হয়, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে আপনারা 5 মাস ক্ষমতা রেখে। না, এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা টোটাল কাঠামো কিন্তু ভেঙে চুরবার হয়ে গেছে। এখন অনেকে এনারা বলে কেন আমরা 5 তারিখ শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দিলাম না। আপনার রাষ্ট্র বলে তো একটা প্রতিষ্ঠান আছে, যার তো একটা কনস্টিটিউশনাল কাঠামো আছে। আপনি ধরেন তর্কের খাতে শাহাবুদ্দিনকে সরিয়ে দিলেন, তাহলে রাষ্ট্রের নির্বাচিত লোককে আপনি কাকে দিয়ে চালাবেন বলেন? তখন স্পিকার আনতে হইতো। শপথের কথা বলছেন আপনি? না, আমি টোটাল এই যে বলা শাহাবুদ্দিনকে সরিয়ে দিলে শেষ হয়ে যেত সব। যদি আপনি শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতেন, তাহলে দেশের কে চালাতো? তাহলে কি আপনি চান যে মার্শাল্লাহ দেশে আসুক? আপনি কি চান যে ইমার্জেন্সি দিয়ে অন্যরকম একটা শাসন বাংলাদেশে হয়? আপনার সুতরাং চিন্তা ভাবনার মধ্যে তো তাহলে অন্য একটি পরিকল্পনা আপনার ছিল। কিন্তু আমরা চেয়েছি সাংবিধানিকভাবে দেশটা চলুক, এবং এই গণতন্ত্র উত্তরণের জন্য এই যেমন একটা ইলেকশন হয়েছে, চমৎকার ইলেকশন হয়েছে, যা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আজকাল নাই। তো এই প্রক্রিয়াটা আপনি কীভাবে এই পর্যন্ত আমরা আসতাম? আপনি একটা তো বিকল্প কোনো পন্থা আপনি দিচ্ছেন না। আপনি বলছেন রাষ্ট্রপতিকে সরিয়ে। এখন যখন একটা সার্বভৌম সংসদ গঠিত হয়েছে, এখন রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য আমার অলরেডি যে কলেজিয়েট বডি যেটা আছে সেটা অলরেডি নির্বাচিত হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে কালকেই সংসদ ডেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। তো সুতরাং আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, অন্যদিকে গণতান্ত্রিক সিস্টেমগুলিকে অনুসরণ আপনি করবেন না, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বরং তাহলে আপনার মধ্যে কি একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার একটা পরিকল্পনা আপনার মধ্যে আছে, যেটা জনজীবনে একটা চরম অস্বস্তি নিয়ে যেতে পারে, বিশৃঙ্খল অবস্থা পরিণত হতে পারে?
এটাকে তো গণতন্ত্র বলে না। আজকে এখন রাষ্ট্রপতি সরে গেছে, হ্যাঁ জামাত ইসলাম যদি মনে করে যে না আমরা রাষ্ট্রপতি সরে গেছে না সরানো হয়েছে? সরে গেছে উনি, তিনি আমরা তো প্রকাশ্যে দেখলাম উনি স্বাস্থ্যগত কারণে উনি পদত্যাগ করেছে। কিন্তু এই যে বাজারে অনেকগুলো এখন বাজারে তাদের এই সোর্স কি সেটা তারা বলবে, তারা কোথা থেকে এই তথ্য পেলেন, এর সত্যতা কতটুকু, গ্রহণযোগ্য কতটুকু, সেটা তারা বলবে। এটা ডেইলি স্টারের যে রিপোর্ট, এখন প্রত্যেকটা পত্রিকার তো বাংলাদেশে আপনি জানেন যে প্রত্যেকটি পত্রিকা বলেন যে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, নিজস্ব একটা তাদের ওই যেটা আপা বলে কেমিস্ট্রি আছে, যে আমরা তারা কিভাবে এটা মিশ্রণটা করবে। সুতরাং এটা তারা বলতে পারে, কিন্তু আপনি যদি অ্যাজ এ নাগরিক হিসাবে আপনি দেখবেন যে আমার কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। এখন প্রেসিডেন্ট সরে গেছে, দেশে পার্লামেন্ট আছে, স্পিকার আসবে, আমাদের কনস্টিটিউশনে স্পিকার দায়িত্ব নেবে, সে দায়িত্ব নিয়েছে। যে এই যে এই প্রশ্নের উত্তরটা যদি দিতেন যে অতিরিক্ত সচিব পদে শামসুল আলমকে নিয়োগ করা যে নির্বাচন কমিশনে, সেই বিষয়টার কি আপনি কি অনেকে নিয়োগ হয়নি? এই যেমন ইউনুস সরকারের আমলে আপনার এই যে এখন যে নাসিমুল গনি যিনি আমাদের ক্যাবিনেট সচিব, ওনাকে ইউনুস সরকার এনে দেয়নি, তখন তো প্রশ্ন ছিল না। এই যে এহসানুল যে জনপ্রশাসন সচিব, তাকে ইউনুস সরকার নিয়োগ দেয়নি, তখন কি এগুলো নিয়ে প্রশ্ন হয়নি? মানে একজন অবসরপ্রাপ্ত একজনকে এনে আপনার সচিব, অতিরিক্ত সচিব পদে দিয়েছেন। এটা অবসর না, এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে এই যে আপনার বৈষম্য বিরোধী প্রায় 700 লোকের সচিব দিলেন, কেন দিলেন? যে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, এখানে বৈষম্য করা হয়েছে। সেই লোক যদি রেগুলার সুযোগ পেতেন, অনেকে এখন পেয়েছে না, তো মিনিমাম তো এখন এই গভর্নমেন্টে প্রায় 10-15 জন সচিব আছে চুক্তিভিত্তিক। সবাই আমি উত্তর পেয়েছি। আপনার কি মনে হয় স্থানীয় সরকার নির্বাচন খুব সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ অবশ্যই হবে? কারণ আমরা এখানে একটা কি বাংলাদেশে ওই নির্বাচনগুলি নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা থাকে যেটা দলীয় হয়। যেমন আমি মনে করি আপনার যে কোনো দল একটা খারাপ প্রার্থীকে নমিনেশন দিল, দলের প্রেস্টিজ বাঁচাবার জন্য অথবা মার্কার ইজ্জত বাঁচাবার জন্য, ভালো হোক খারাপ হোক চিন্তা করে না, ওই প্রার্থীকে জিতাতে হবে। আর এই যে মার্কাবিহীন নির্বাচন, আপনার এই যে স্বতন্ত্র নির্বাচন, এখানে দেখবেন ম্যান ইজ দ্য ইম্পর্টেন্ট। কোন লোকটা ভালো, কোন লোকটা সমাজের কন্ট্রিবিউশন আছে, কোনটা জনগণের সাথে সম্পৃক্ত আছে। সুতরাং আমি মনে করি এই চিরাচরিত নিয়ম থেকে আমাদের এই সিস্টেম চলে আসছে, ইজ দ্য ভেরি বেস্ট সিস্টেম। না, বারবার ওই জাতীয় নির্বাচন নিয়ে কারচুপির কথা বারবার উঠে এখানে আসছে, বিরোধী দলের পক্ষ থেকে বারবার উঠে আসছে। স্থানীয় সরকার নির্বাচন তো বিশাল একটা পরিসরের নির্বাচন হবে, সেক্ষেত্রে কারচুপিটা আরো বেশি হবে কিনা সেটাও নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। আমার কাছে মানে এর সম্ভাবনা নাই, এই কারণে কারণ আমি একটা বলি, শেখ হাসিনার যে কয়টা ভুল হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই যে দলীয় মার্কা দিয়ে জোর করে নির্বাচিত হয়। একজন লোকাল গভর্নমেন্ট, একটা গভর্নমেন্টের যদি লোকাল গভর্নমেন্টের সংখ্যাগরিষ্ঠতা বিরোধী দলেরা পায়, তারপরও সরকারের কোনো ক্ষতি হয় বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ বি মোশাররফ হোসেন। আমি একটু মারিদি আপনার কাছে ছোট্ট করে যেতে চাই, এই বিষয়ে আপনি কোনো কথা বলবেন কিনা প্রথমে একটা। দ্বিতীয় কথা হলো ত্রিমুখে চাপে জামায়াত, এরকম একটা খবর বেরিয়েছে, যেহেতু বলা হচ্ছে যে ভিডিও ভাইরাল থেকে শুরু করে আবার কয়েকটি বিষয়, সেই সাথে দলে ভাঙন, জামায়াতের যে ঐক্যজোট, সেই ঐক্যজোটে ভাঙন, সব মিলিয়ে কি আসলে জামায়াত একটু ত্রিমুখে চাপে আছে কিনা? আচ্ছা, প্রথম আমি ওইখানে একটা কথাই একটু রেখে যেতে চাই যে আসলেই যখন সরকার পরিবর্তন হয়, দলীয়করণ কিংবা এ ধরনের সম্ভাবনা থাকে দেখেই কিন্তু আসলে এটাকে ইশতেহারে মানুষকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখন আপনি একজন মানুষকে, যোগ্য মানুষকে বসালেন, হতে পারে তার একটা দলীয় চিন্তাভাবনা আছে। এখন এখানে আপনি এমন একজনকে বসালেন যিনি আবার ওই সিটিতেই নির্বাচন করে হেরেছেন, তো মোটামুটি একটু তাকে একটু খুশি করা একটা প্রাইজ পোস্টিংয়ের মতন বিষয়। তার মানে তিনি একবার একটা মার্কায় নির্বাচন করে এসেছেন এবং তিনি এখন প্রচারণা চালাচ্ছেন, তার দলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং দেবেন সিটি প্রশাসকের কথা এবং বলছেন। জি, সেক্ষেত্রে আমরা কিভাবে বলি যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে? আশঙ্কা আছে। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন এটা আসলে চাপ না, জামাত একটা আদর্শিক দল হওয়ার কারণে এই ইস্যুটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং আমরা খুব সিরিয়াস জায়গায় থেকেই এটাকে অ্যাড্রেস করতে দেখেছি দলকে। প্রশ্ন হচ্ছে যে এই আদর্শ কি বাকি দলগুলো, বিশেষ করে সরকারি দল অনুসরণ করবেন? আমরা চাই এই জায়গাটায় আসুক, কারণ এখনই একজন প্রতিমন্ত্রী মর্যাদায় আছে এমন অনেক মানুষের এই বিষয়টা নিয়ে কথা বলা আসলে আমার জন্য বিশেষ করে ব্যক্তিগতভাবে বিব্রতকর। কিন্তু আমরা তো এগুলো দেখছি, তাদের বিভিন্ন ছবি ভিডিও আসে, আমরা এড়াতে চাইলেও অনেক সময় এড়াতে পারছি না। কিন্তু এইগুলোর ব্যাপারে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না? জামাত কিন্তু এখানে একটা জিনিসের পরোয়া করে নাই, সেটা হচ্ছে যে সংসদে একটা সিট কমে যাবে, এটার পরোয়া করে নাই।
এবং আমি মনে করি বিএনপিও যে বহিষ্কার এটা করেছে কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পরে দেখলাম। সংসদ সদস্যদের ব্যাপারেও এরকম অভিযোগ আছে এবং সেগুলো মানুষের হাতে হাতে আচ্ছা, আছে এখন। হ্যাঁ। তো সেটার ব্যাপারে আমরাও দেখতে চাই সবাই কি স্টেপ নিচ্ছে, কিন্তু এটা নিয়ে নতুন করে চাপ বোধ করার কিছু নাই। এটাই জামাতের স্ট্যান্ডার্ড এবং খুব রেয়ার হলেও এরকম ঘটনা দুই একটা আগেও মানে ছিল। আপনি বলতে চাচ্ছেন জামাত চাপে নেই, কখনোই না। তাই ঐক্য ফাটল এটাও কোনো চাপ মনে করে না। না দেখেন, এখন যদি যে দলগুলো 11 দলীয় জোটে ছিল দু একটা দল মনে করে যে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, তারা বের হয়ে যেতে চায়, এটা তাদের চয়েস, এখানে কেউ বাধ্য করার জায়গায় নাই। দ্বিতীয়ত হচ্ছে কোনো দল যদি মনে করে যে তারা স্থানীয় সরকার নির্বাচনে তাদের রাজনীতিটা তৈরি করার জন্য তৃণমূল থেকে আলাদা করে নির্বাচন করবে, দ্যাটস কমপ্লিটলি ওকে, সেটার সাথে তো কোনো বিরোধ এখানে ছোট্ট, আমার কাছে সময় একদম নেই। এবি মোশাররফ হোসেন, আপনার ছোট্ট প্রশ্ন দিয়ে আমি শেষ করবো আজকে আলোচনা। গ্যাস সংকট চলছে পুরো দেশ জুড়ে, কিন্তু আমরা দেখলাম জ্বালানি মন্ত্রী অর্থাৎ যদি বলি ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন 10-15 দিনের সময় লাগতে পারে এই সমস্যার সমাধান। আবার একই দিনে সচিবালয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বললেন আগামী সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার প্রশ্ন ওই জায়গায় যে গ্যাস সংকটের সমাধানে দুই মন্ত্রী অর্থাৎ একই মন্ত্রণালয়ে দুই মন্ত্রীর দুই ধরনের বক্তব্য, দুই ধরনের তথ্য কেন? এখানে কি সমন্বয়ের অভাব? যদি আমি একটা এক্সাম্পল দিই, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না, কিন্তু আইনমন্ত্রী বলেছেন না, যদি তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে যাচাই বাছাই করে আমরা ব্যবস্থা নেব, তাহলে এখানে কি সমন্বয়ের অভাব দেখছেন? না, সমন্বয়ের অভাব না। আসলে দেখেন, আইনের তো নানা ব্যাখ্যা দেওয়া যায়, তবে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে রাষ্ট্রপতি যখন ক্ষমতায় থাকে আর্টিকেল 51 অনুসারে তাকে দায়মুক্তি দেওয়া হয়, কিন্তু এখন তো সে নাই। এখন তো আমিও যে স্ট্যাটাস, আপনার যে স্ট্যাটাস, মার্দি আমাদের একই স্ট্যাটাস, সুতরাং সে যদি কোনো অপরাধ তার মধ্যে প্রমাণিত হয় তাহলে কেন মামলা হবে না? অবশ্যই তার বিরুদ্ধে মামলা হবে। এক, আর গ্যাস সংকটের কারণে এটা কিন্তু কোনো বিশেষ ইচ্ছা করে বা কোনো ষড়যন্ত্র না, এটা আপনার ষড়যন্ত্রের কথা বলি না, সমন্বয় না। চিটাগাংয়ে যে আমাদের ওইটা সাঙ্গু গ্যাস নাকি এলএনজি, যেটা ওইটাতে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে এই সমস্যা হচ্ছে। সুতরাং এটা আমাদের মন্ত্রীরা হয়তো ভাবছে, আপনি একজনে বলেছে এক সপ্তাহ, হ্যাঁ আগামী সপ্তাহ, মানে 10-15 উনি হয়তো কনফিডেন্ট যে হয়তো ইনশাআল্লাহ। আমার কথা তাদের কাছে তথ্য নেই। আচ্ছা, দুজনের কতদিনের মধ্যে শেষ হবে? এখন এটা যান্ত্রিক ত্রুটির ব্যাপার। এখন আপনি এটা আজকে করলো, কোনোটা আরেকটা সময়, এর জন্য হয়তো যিনি পূর্ণমন্ত্রী উনি হয়তো আরেকটু বেশি সময় নিয়ে যাতে জনগণকে। আমরা একসময় দেখতাম আওয়ামী লীগের যে সময় দেখতাম সমন্বয়হীনতার এরকম বক্তব্য অনেক দেখেছি, সেই কারণে আপনাদের একটু জানতে ইচ্ছে করে কেন সমন্বয়হীনতা। দর্শক, আমরা আলোচনা শেষ করতে চাই। যে অনেকক্ষণ ধরে আমরা আলোচনায় ছিলাম, আলোচনা করেছি, প্রাণবন্ত আলোচনা করেছেন দুই অতিথি। ছিলেন এবি মোশাররফ হোসেন, সংসদ সদস্য প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, ছিলেন মার্দিয়া মমতা, জামায়াত ইসলামী দলীয় সংসদ সদস্য। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।